যে হারে ঠান্ডা লেগেছে আমার বাই লেন এখন সিঙ্গেল লেন হয়ে গেছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল ভাই সিরিয়াসলি বহু বিষয়কে ভাইরাল করে দিচ্ছে, যার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে হুগো বুমোর ব্যাপারটা। আমার হঠাৎ করে মনে হলো সন্ধ্যাবেলা একটু ইউটিউবে যাই, হুগো বুমোর ব্যাপারে একটু সার্চ করি যে কে কী বলছে, কী বলছে না বলছে, কে কী ভিউজ নিয়ে আসছে। দেখলাম হুগো বুমো সার্চ করতে প্রথম যেটা সাজেশন আমার কাছে এলো, হুগো বুমো ভার্সেস হাওয়াস। সিরিয়াসলি বলছি, আমি এক্সপেক্ট করেছিলাম যে হুগো বুমোর সাথে কোনো প্লেয়ারের ব্যাপার হবে, যে কার সাথে কী ড্রিবল করে পাস করেছে, কোনো ক্লাবের এগেনস্টে ভালো খেলা হতে পারে। বাট না, হুগো বুমো ভার্সেস হাওয়াস, এইটা হচ্ছে ট্রেন্ডিং ব্যাপার আপাতত দাঁড়িয়ে। যে যে যার নিজের মতো করে থিওরি সাজিয়ে পুরো ব্যাপারটাকে সামনে রেখেছে। এবং কালকে ভিডিওতেই বলেছিলাম যে একজন আজকে দায়িত্ব নিল এবং কালকে তার সাথে একটা প্লেয়ারের যে সমস্যা সেটাকে সামনে নিয়ে এসে নিজের মতো করে থিওরি নিয়ে আসা, ইটস নট গুড। ইটস নট গুড ফর এনি ফুটবল কান্ট্রি। যে কোনো প্লেয়ারের সাথে কোচের সমস্যা থাকতে পারে, বাট আগে সেই কোচকে আসতে দাও, প্লেয়ারকে দেখতে দাও, খেলতে দাও, কী করছে না করছে সব কিছু দেখতে দাও। পুরো ব্যাপার ভেতর থেকে বানিয়ে সামনে নিয়ে আসা, আই থিঙ্ক ইটস নট গুড ফর ফুটবল। অবশ্যই সব কিছু নিয়ে আমার যা ভিউজ রয়েছে, যা কিছু আপডেট রয়েছে, ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করব। তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের আরও কিছু কিন্তু ছোটো ছোটো আপডেট রয়েছে, অবশ্যই শেয়ার করব। যার মধ্যে প্রথমটা হচ্ছে একজন বিদেশি স্ট্রাইকার মারিও বার্কো এই মুহূর্তে রয়েছে ইন্টারকাসিতে। ইন্টারকাসি কিন্তু বেশ কিছু ভালো ভালো তারা ফরেনার নিয়ে এসেছে। তার রিজনটা আমরা জানি যে তাদের সাথে বেশ কিছু ক্লাবের পার্টনারশিপ রয়েছে, বিশেষ করে সবচেয়ে বড় ক্লাব অ্যাটলেটিকো দি মাদ্রিদ, সেখান থেকেও কিন্তু তারা ভালো প্লেয়ার নিয়ে এসেছে। রিসেন্টলি 19 বছর বয়সে একজন মিডফিল্ডার ফ্রান্স গোমেজকে তারা সই করিয়েছে। তো এই মারিও বার্কোকে নেওয়ার জন্য বেঙ্গালুরু কিন্তু ট্রাই করছিল, তারা একটা ফর্মাল অফার পাঠিয়েছিল, বাট সেটাকে পত্রপাঠ নাকচ করে দিয়েছে ইন্টারকাসি। হবে না। এবং এটা খুব কম দেখা যায় যে একটা আই লিগের ক্লাব তারা আইএসএল ক্লাবকে রিজেক্ট করছে। বুঝতে হবে যে তাদের অ্যাকচুয়ালি বেসটা কী রয়েছে বা তাদের কোয়ালিটি কী ধরনের রয়েছে প্লেয়ারদের মধ্যে, যে একটা আইএসএলের ক্লাব কিন্তু সেখানে ট্র্যাক করছে। তো কোথাও বেঙ্গালুরু এফসি কিন্তু কার্টিস মেন তাকে ঝেড়ে ফেলে তার পরিবর্তে একজন স্ট্রাইকারকে নিয়ে আসার আপাতত প্ল্যানিং করছে। সেটা কে হয় অবশ্যই আগামী দিনে সবাই আমরা নজরে রাখবো। নেক্সট ব্যাপারটা অবশ্যই আমাদের একজন ইন্ডিয়ান ফরওয়ার্ড আইজল এফসিতে রয়েছে লালরিনজোয়ালা লালবিক নিয়ে। এই প্লেয়ারটাকে নাকি ইস্টবেঙ্গল অলমোস্ট ডিল ডান অ্যান্ড ডাস্টেড করে দিয়েছে, এরকম একটা রুমার ভেসে উঠেছিল। বাট তার এজেন্ট সরাসরি এসে জানিয়েছে যে না, কোনো ক্লাবের সাথেই কিন্তু এই প্লেয়ারের কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি এবং আইজল এফসি তাকে ছাড়ার মতো জায়গাতে নেইও, তাকে লং টার্ম প্ল্যানিংয়ে রেখেছে এবং সে অবশ্যই আইজল এফসিতে কন্টিনিউ করবে। অ্যান্ড তার সাথে অবশ্যই ডেভিড, মোহামেডান স্পোর্টিংয়ের ডেভিড, তাকে নিয়েও একটা রুমার আছে যে এই প্লেয়ারটা জয়েন করছে মোহনবাগানে, যেটা লজিক্যালি তো খাটে না। যারা রিউমার বানায়, যারা রিউমারকে নিয়ে আসে, তারা একটু লজিকটা এই ক্ষেত্রে মাথায় রাখলে হয়তো ভালো করবে। কারণ অলরেডি মোহনবাগানে কিন্তু কোয়ালিটি ফরওয়ার্ডার রয়েছে, কিয়ার নাসিরি রয়েছে, সুহেল বা ফারদিনের মতো প্লেয়াররা রয়েছে যারা ব্যাকআপে রয়েছে, যারা সেইভাবে তো চান্স পায়নি। তো কোথাও আরও একজন ফরওয়ার্ডকে নিয়ে আসা এবং তারও চান্সের কোথাও ঘাটতি দেখানো, এটা কখনো একটা টিম হয়তো করবে না। এবং মোহামেডান স্পোর্টিং যখন ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট ছিল তখন কিন্তু তারা জানিয়েছিল যে ডেভিডকে তারা ছাড়বে না, ডেভিডকে তারা লং টার্মে রাখতে চলেছে। আগামী দিনে আইএসএল আই লিগে থেকে গেলে আই লিগে ডেভিড কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে থাকবে। এবং বিদ্যাসাগর সিংয়ের যে অবস্থা আমাদের বারবার মনে করায় যে একজন ফরওয়ার্ড যখন উঠছে তাকে উঠতে দাও, তাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রগ্রেসটা করতে দাও। রাতারাতি তাকে একটা বিরাট বড় লাইমলাইটের সামনে নিয়ে চলে যাওয়া তার কিন্তু কেরিয়ারে বিরাট একটা ক্ষতি করতে পারে, যেটা আমরা বিদ্যাসাগরের ক্ষেত্রে দেখেছিলাম। আই লিগে টপ স্কোরার হয়েছিল, তারপর আইএসএলে জয়েন করলো, এখন তো কেরালা ব্লাস্টার্সের বোধহয় বেঞ্চেও থাকে না। তো এই ধরনের পরিণতি আমরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাইকারদের থেকে চাই না। যারা যে ক্লাবে খেলছে কন্টিনিউ সেখানে খেলুক, সেখানে নিজেকে তৈরি করুক, তারপরে যখন তার মনে হবে যে আমার এবার সুইচ করা দরকার তখন সে সুইচ করুক। আদারওয়াইজ কিন্তু আমরা এইভাবে কন্টিনিউয়াসলি ভালো ভালো ফরওয়ার্ডদেরকে হারাতে থাকবো এবং বারবার করে সুনীল ছেত্রীর পরে গোলটা করবে কে সেটা নিয়ে কিন্তু রোজ একটা করে আলোচনা সভা বসতেই থাকবে। নেক্সট ব্যাপারটা অবশ্যই আরও একটা ওয়াইল্ড ব্যাপার, সেটা কোন গ্রুপ থেকে উঠেছে, যে যে যারা জানো, যারা সেই গ্রুপে রয়েছে যেখানে আলোচনাটা আমাদের হয়েছিল, তারা এসে কমেন্টে হাত তুলে দিও যে হুয়ান ফেরান্দো নাকি হায়দ্রাবাদ এফসির হেড কোচের প্রস্তাব পেয়েছে। এই বিষয়টা পুরোপুরি আমাদের গ্রুপের একটা আলোচনার মধ্যে ছিল। জাস্ট সিম্পল একটা ক্যাজুয়াল আলোচনা, আমরা মানে মজার ছন্দেই করছিলাম যে হুয়ান ফেরান্দোকে ইন্ডিয়াতে রেখে দিলে হয় একজনের রিপ্লাই আসে তাহলে এইচএফসিতে পোস্ট ফাঁকা রয়েছে। আমি জাস্ট বলেছিলাম চলো রিউমার মিল গিয়া, ব্যাস এরকম একটা ব্যাপার। এবং তারপরে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে রুমার স্টার্ট হয়ে যায় যে হুয়ান ফেরান্দোকে নাকি হায়দ্রাবাদ এফসি হেড কোচ হওয়ার প্রস্তাব দিয়ে বসে রয়েছে। বাট যেটা ব্যাপার যে 2 তারিখে লোকটার জন্মদিন ছিল, 3 তারিখে তার পদ থেকে সে রিজাইন দিয়েছে, মিউচুয়ালি পার্ট ওয়েজ হয়ে গেছে তার সাথে ক্লাবের। এবং আজকে কিন্তু তার স্পেনে ফিরে যাওয়া সব কিছু ব্যাপার রেডিও হয়ে গেছে। এখন ফিরে গেছে না যাচ্ছে আমি জানি না, বাট আজকে এই 5 তারিখে কিন্তু তার স্পেনে ফিরে যাওয়ার কথা।
তো তাকে নিয়ে এই ধরনের ওয়াইল্ড রুমারের কোনো দরকার ছিল না, কারণ হায়দ্রাবাদ এফসি এরকম কোনো প্ল্যানিং করছে না। তাদের যেটা ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে সেটাকে আগে তারা স্টেবল করতে চায়, তারপরে তারা কিন্তু নেক্সট মোমেন্টের দিকে এগিয়ে যেতে চায়। নেক্সট যে ব্যাপার সেটা কিন্তু আরও একজন প্লেয়ারকে নিয়ে, এটাও একটা ওয়াইল্ড রুমার, এবং জাস্ট নট আ ওয়াইল্ড রুমার, দিস ইজ অ্যাবসলিউটলি আ ফেক রুমার। সেটা হচ্ছে ইউমা সুজুকি। আমার কাছে মেসেজ আসে, আমি যেখান থেকে দেখতে পাই, বহু পোস্ট দেখতে পাই তারপর সোশ্যাল মিডিয়াতে, যেই প্লেয়ারটা নাকি মোহনবাগানে আসতে চলেছে, স্ট্রাইকার একজন। কোনো কালে ভাই এরকম প্লেয়ারের নাম ওঠেনি, কোনো কালে এরকম প্লেয়ারকে মোহনবাগান সার্চও করেনি, রিজেক্টও করেনি, তাকে নিয়ে আলোচনাও হয়নি। যে যার মতো করে পারে সেটাকে সামনে নিয়ে আসে। নাও দ্য লাস্ট থিং ইজ অল অ্যাবাউট মোহনবাগান। মোহনবাগানকে নিয়ে আপাতত যা ব্যাপার সামনে আসছে, সেখানে 3টে বিষয় খুব পরিষ্কার। এই 3টে টপিকের পর 4 নম্বর সেরকম কিছু নেই। এক হচ্ছে হুগো বুমো, তাকে নিয়ে কী হবে। 2 হচ্ছে অ্যান্থনি লোপেজ হাবাস এবং হুগো বুমো, এই যে একটা ব্যাপার ক্রিয়েট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা কোথায় গিয়ে থামবে। এবং থার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে নতুন কোন প্লেয়ার মোহনবাগানে সই করতে চলেছে, আর কত বড় নাম মোহনবাগান নিয়ে আসতে চলেছে। এই 3টে বিষয় কিন্তু সামনে আসছে। কী কী বিষয় উঠে আসছে, আপডেট, ওপিনিয়ন সব কিছু বলবো। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে, যদি পেছন থেকে শুরু করি, যে আপাতত মোহনবাগান প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন রাস্তায় রয়েছে, তাহলে প্রথমত হচ্ছে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, এই একটা হচ্ছে মেন প্রায়োরিটি। এর বাইরে সেইভাবে কোনো ডোমেস্টিক প্রায়োরিটি কিন্তু মোহনবাগানের নেই, না কোনো উইঙ্গার, না কোনো মিডফিল্ডার, না কিছু। পুরোপুরিভাবে যেটা মেন ফোকাস, সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার। সেটা কেন, সেটা অবশ্যই কিন্তু আনোয়ারের আপাতত ব্যাকআপ হিসাবে, এবং পরবর্তীকালে একজন বিদেশিকে যদি সেন্টার ব্যাকে খেলানো হয়, তাহলে কিন্তু মাঝমাঠে বা ফরওয়ার্ডে একজনকে এক্সট্রা বিদেশি খেলাতে পারবে, এবং সেখানে দুজন কোয়ালিটি ইন্ডিয়ান ডিফেন্ডার থাকলে প্রবলেমটা কিন্তু সেখানে ক্রিয়েট হবে না। তো সেই ক্ষেত্রে চিংলেনসানা বলো বা হার্মিপাম রুবা বলো, এই দুটো নাম কিন্তু জোরালোভাবে বারবার সামনে এসেছিলো। এই দুটো লিঙ্ক আপ একদমই নতুন না, সবাই জানে। এর বাইরে অন্য কোনো প্লেয়ারের পেছনে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো দিনই পড়েছিল না। বাট এই দুজনে যদি কাউকেই না পাওয়া যায়, তাহলে পরবর্তীকালে কার দিকে মুভ করবে সেটা অবশ্যই সময় কথা বলবে। বাট আপাতত দাঁড়িয়ে কিন্তু এর বাইরে অন্য কোনো প্লেয়ারের সাথে কোনো রকম লিঙ্ক আপ নেই। সেকেন্ড ব্যাপার, সেটা হচ্ছে যে হুগো বুমো অ্যান্ড অ্যান্থনি লোপেজ হাবাস, এই যে টাসেলটা আমি শুরু করলাম যেটা দিয়ে, যে শুরুতেই ইউটিউবের যে সার্চ, সেখানে দেখানো হচ্ছে অ্যান্থনি লোপেজ হাবাস ভার্সেস হুগো বুমো। এটা ক্রিয়েট হয়েছে, এটা সিরিয়াসলি বলছে, এটাকে ক্রিয়েট করা হয়েছে। এরকম কোনো ব্যাপার কিন্তু আপাতত মোহনবাগান অন্দরে নেই। হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার, যে প্লেয়াররা কোথাও তাদের যে পারফরমেন্স রয়েছে, সেই পারফরমেন্সটা স্ক্যানারের তলায় থাকবে, এবং সেখানে শুধুমাত্র হুগো বুমো না, 6জন বিদেশি 6জনই থাকবে, যে তারা কেমন পারফরমেন্স করছে, এবং সেই পারফরমেন্সের বিচারে তারা কতটা সুযোগ পাবে, কত বেশি করে হাবাস তাদের ওপর ভরসা রাখবে, কী স্ট্র্যাটেজি হাবাস নেবে, যে কোন ডিভিশনটা তার কাছে কোথাও জমাট সবচেয়ে বেশি। কারণ 2জন ডিফেন্ডার রয়েছে, 2জন মিডফিল্ডার রয়েছে, 2জন ফরওয়ার্ড রয়েছে। এবার কোন জায়গাটা তার কাছে সবথেকে বেশি ওয়ার্ক করছে, কোন প্লেয়াররা সবচেয়ে বেশি পারফরমেন্স করছে, তিনি সেই মোতাবেক হয়তো স্ট্র্যাটেজি বানাবেন। বাট কোথাও যে পারফরমেন্স করবে না, তাকে সরাসরি এসে কেটে দাও, তার পরিবর্তে একজনকে নিয়ে আসো, এরকম ব্যাপার কিন্তু এখনই তৈরি হচ্ছে না। সবে মাত্র মাথায় রাখতে হবে, 2 দিন হলো অ্যান্থনি লোপেজ হাবাস তিনি দায়িত্ব নিয়েছেন, এবং তিনি এখনও অবধি কিন্তু ইন্ডিয়াতে এসে পৌঁছননি, তিনি কলকাতাতেই ঢোকেননি। তিনি সরাসরি ওড়িশাতে টিমের সাথে যোগ দেবেন, সেটাও কিন্তু 10 তারিখ মোটামুটি হয়ে যাবে, 10 বা কেউ বলছে 11 তারিখ সকালেও হয়ে যেতে পারে, কারণ তার ভিসা প্রসেস, তার টিকিট, তার আসা সব কিছু মিলিয়ে 10-11 তারিখ হয়ে যাবে। তো তারপরেই সব কিছু কিন্তু ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি হাবাস কীভাবে এই টিমটাকে দেখছেন। এবং আমি একটা জিনিস বানাচ্ছিলাম, আমি একটা জিনিস লিখছিলাম, যে হাবাস আসার ফলে কোন কোন চেঞ্জেসটা আমরা মোহনবাগান টিমে দেখব, তার যে ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো, তার স্ট্র্যাটেজিসগুলো, তার যে একটা ইম্প্যাক্ট রয়েছে ওভারঅল একটা টিমের ওপর, সেটা কীভাবে আসবে, সেটা নিয়ে আমি একটা রাইটিং লিখছিলাম। হয়তো কাল পরশুর মধ্যে সেই ভিডিওটা এসে যাবে সবার সামনে। চেষ্টা করব তুলে ধরার, যে হাবাস এলে কী কী পরিবর্তন বা কীরকম ফরমেশনে এই মোহনবাগান খেলতে পারে। বাট যেটা মেন ব্যাপার না, যে সেই ব্যক্তিটা না আসা অবধি কখনোই বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। এবং যেটাতে আমি শেষ করবো সেটা অবশ্যই যে হুগো বুমো, তাকে নিয়ে কী হচ্ছে, তাকে নিয়ে কী চলছে ম্যানেজমেন্টের অন্দরে, ক্লাবের অন্দরে। দেখো, বহু বিষয় সামনে চলছে, বহু বিষয় সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আমি কোনো কিছুর ওপর এখানে ফোকাস করতে চাই না। বাট যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কিন্তু হুগো বুমোর ওপর যথেষ্ট পরিমাণে ভরসা রয়েছে, যে ভরসার কারণে কোথাও দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট প্ল্যান করছে হয়তো সুপার কাপে হুগো বুমো এবং ব্র্যান্ডন হামিল, এই দুজনের ওপর লিডারশিপের দায়িত্ব থাকবে। যেহেতু হুগো বুমো এই 6জন বিদেশির মধ্যে বা অল ওভার যতজন প্লেয়ার মোহনবাগানের হয়ে খেলতে যাবে সুপার কাপে, সব থেকে সিনিয়র প্লেয়ার,
মানে যতদিন টিমে রয়েছে তার নিরিখে, এবং অবশ্যই তার একটা আলাদা রকম ইম্প্যাক্ট রয়েছে ইন্ডিয়ান ফুটবল এবং ফ্যানেদের মধ্যে। এবং ব্রেন্ডন হামিল এই প্লেয়ারটারও কিন্তু লিডারশিপ কোয়ালিটি যথেষ্ট ভালো। তাকেও কোথাও বারবার আমরা দেখেছি যে যখন শুভাশিস বোস উঠে যায় তখন ব্রেন্ডন হামিলের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা থাকে। তো এই দুজন প্লেয়ারকে দায়িত্ব দেওয়া হবে যে তোমরা ভাই লিড করো টিমটাকে। অনেক কিছু অড রয়েছে, অনেক প্লেয়ারকে মোহনবাগান পাবে না, তার মধ্যে থেকেও পারফরমেন্স বের করে আনো, কিছু একটা ভালো জিনিস এখান থেকে বেরিয়ে আসুক। এবং যেটা মেন ব্যাপার যে হুগো বুমো কোথাও ছাঁটাই হতে পারে কিনা, তাকে কোথাও অ্যাসিড টেস্টের মুখোমুখি হতে পারে কিনা, বা কোথাও তাকে ডেডলাইনের মধ্যে রাখা হয়েছে কিনা, আমি তাহলে বলবো না, এরকম কোনো ব্যাপার নেই। কারণ মোহনবাগানে এই 6 জন বিদেশি সম্ভবত আইএসএলের সেকেন্ড লেগেও কন্টিনিউ করতে চলেছে, যদি খুব বেশি কিছু চেঞ্জেস এখানে হাওয়াস তিনি নিয়ে আসতে না চান। তাহলে কিন্তু এই যে সেট আপ ফরেনার রয়েছে, দুজন বিদেশি, দুজন ডিফেন্ডার, দুজন মিডফিল্ডার এবং দুজন ফরওয়ার্ড, এই 6 জনকে নিয়েই কিন্তু মোহনবাগান কন্টিনিউ করবে। এবং যা কিছু প্ল্যানিং রয়েছে সেটা অবশ্যই এই সিজন এন্ডে যা কিছু হবে, তারপরে গিয়ে পরবর্তী সিজন যখন 2024-25 শুরু হবে তখন কিন্তু বাকি প্ল্যানিংটা হবে। সো ওভারঅল আমি বলবো যে এই জায়গাটা থেকে যতটা পারবে ডিস্টেন্সকে ক্রিয়েট করে রাখো। ম্যাচ আসছে, ম্যাচগুলোকে 9 তারিখ থেকে এনজয় করতে থাকো। এই বিষয়ে বারবার সামনে আসবে, খাওয়ানোর চেষ্টা হবে, বাট পুরোটাই ডিপেন্ড করছে অডিয়েন্সের ওপর, তারা কতটা কনজিউম করবে, সেটাকে নিয়ে কত ভাববে, এবং বারবার করে সবার কাছে জিজ্ঞাসা করবে যে প্লিজ বলো যে হুগো বুমো আদৌ থাকবে কি থাকবে না। হুগো বুমো থাকছে, ডেফিনেটলি থাকছে, যদি তার খুব একটা ফর্মের পতন না হয় বা কোনোভাবে অন্য রকম ইকুয়েশন সামনে না আসে। এখনও অবধি যদি জিজ্ঞাসা করে তাহলে অন্য কোনো ইকুয়েশন বা তার ফর্ম নিয়ে কোনোভাবেই কিন্তু চিন্তা মোহনবাগানের অন্তরে নেই। যা কিছু প্রবলেম রয়েছে সেটাকে ওভারকাম করা হবে, সেটা অবশ্যই হাবাস, তিনি সিনিয়র কোচ, অনেক দিন ধরে তিনি ফুটবলে কোচিং করাচ্ছেন, তার সেইটুকু অভিজ্ঞতা রয়েছে এই টিমটাকে হ্যান্ডেল করা বা একটা ভালো রাস্তাতে আবারও ফিরিয়ে আনা। প্লেয়াররা ফিট হয়ে ফিরে গেলে, যারা ন্যাশনাল টিমে রয়েছে তারা ক্যাম্পে যোগ দিলে, পুরো টিমের সাথে আবারও ঠিকঠাক করে সেট হতে পারলে এই টিমটা কিন্তু সেকেন্ড লেগে যথেষ্ট ভালোভাবে স্টার্ট করবে। বাকিটা এবার তোমাদের ওপর, তোমরা কীভাবে সব দিক থেকে সব কিছু গুড়িয়ে বাড়িয়ে হজম করে সেটাকে অ্যাকসেপ্ট করবে, কীভাবে সেটাকে রিজেক্ট করবে, তার উপরে। আমার যা কিছু বলার ছিল আমি বললাম। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যদি নতুন হয়ে থাকো। ফেসবুক অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।